মেঘ মানে কি শুধুই নিম্নচাপ? মেঘ মানে কি একটু ঝোড়ো হাওয়া? মেঘ মানে কি মন খারাপের মাঝে আগামীকে নতুন করে পাওয়া? মেঘ মানে কি প্রিয় বন্ধুর হাত? মেঘ মানে কি একটু আশার আলো? ভাঙাচোরা জীবনটাকে রোজ মেঘেরই জন্য লাগে ভীষণ ভালো। আমি যাকে ভালোবাসি সে কাঁদে দুনিয়ার জন্য, সে বড় একলা অনন্য, বেশি বয়সের প্রেমের মতো। পৃথিবী যে নিয়মে চলছে সে ঠিক সে নিয়মে চলে না, তাকে সহজে বোঝা যায় না, তার ভাবনা অন্যরকম, তার ভাবনা অন্যরকম, তার ভাবনা অন্যরকম। নমস্কার, আমি প্রণাম এবং খেপিয়ে বেড়াতে আজকে আমাদের মধ্যে এমন একজন অতিথি যে একটু অন্যরকমভাবে জীবনের পথে চলছে। পৃথিবী যে নিয়মে চলছে সে ঠিক সে নিয়মে চলে না, তাকে সহজে বোঝা যায় না, তার ভাবনা অন্যরকম। খেপিয়ে বেড়াতে আমাদের আজকের অতিথি মেঘ সায়ন্তনী। নমস্কার। মেঘকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং আজকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো বলো? খুব ভালো, আরও তোমার সাথে দেখা হয়ে আরও ভালো লাগলো। আমার প্রথমেই যেটা প্রশ্ন, আজকে আমাদের আড্ডাতে মানে অনেক গল্প হবে, অনেক কথা হবে, কিন্তু আমার প্রথমেই যেটা প্রশ্ন হচ্ছে, বাইরে কিন্তু এখন এই মুহূর্তে আমরা যখন স্টুডিওতে বসে আছি বাইরে কিন্তু মেঘ, হ্যাঁ, তো ভেতরেও আমার পাশে এক টুকরো মেঘ, কিন্তু মেঘের নাম মেঘ কেন? দেখো, মেঘটা আমার নাম, সেটার একটা যুক্তি বা একটা অর্থ বলতে পারো। আমার জন্ম মাসটা হচ্ছে শ্রাবণ মাস, মানে অগস্ট ভরা বর্ষা, তো সেই সময় আমার জন্ম, তো সেজন্যে এই মেঘ নামটা সেটার সাথে মানে বজায় রেখেই আর কি দেয়া। আর একটা নাম, আর একটা কারণ যেটা মেঘ নামটাকে আমার ব্যবহার করার, সেটা হচ্ছে মেঘের কোনো জেন্ডার হয় না, মেঘের কোনো লিঙ্গভেদ নেই। মেঘ এমন একটা নাম, বাংলা অভিধানে এরকম অনেক আভিধানিক নাম আছে যেগুলো ক্ষেত্রে যেগুলো ইউনিসেক্স, যেগুলোর কোনো লিঙ্গভেদ হয় না, তো সেখানে মেঘটাও হচ্ছে সেরকম একটি নাম। তো সে কারণে আমি অনন্য, আমি মেঘ, আমার কোনো আলাদা কোনো জেন্ডারের নেই, আমি মানুষ, সেই হিসেবে মেঘ। আমি প্রথমে শুরু করেছিলাম এই কথাটা বলে যে মেঘ মানে কি শুধুই নিম্নচাপ। আসলে কিন্তু মেঘ মানে শুধুই নিম্নচাপ নয়, মেঘ মানে কিন্তু অনেকটা আশার আলো। সেই আশার আলো এই মুহূর্তে আমার পাশে। আমরা একটু ছোটোবেলাতে চলে যাই, হ্যাঁ, একটু ছোটোবেলার গল্প শুনি। আমরা আজকে অনেক তোমার জীবন যাত্রার যে পথ, অনেকটা পথেই আমরা আজকে ঘুরে ফিরে আসবো, কিন্তু ছোটোবেলাটা কেমন ছিল? এবং প্রথম থেকেই তুমি ভীষণ মানে নাচের প্রতি তোমার আগ্রহ, তো একটু শুনি ছোটোবেলার কথা। দেখো, ছোটোবেলাটা তো যেরকম আর পাঁচটা মানুষের মতো কাটে, আমারও সেরকম। আমি জন্মেছিলাম একজন ছেলে হিসেবে, কিন্তু সামাজিক মানে সমাজ সেই তকমাটাই দিয়েছিল, আমার বার্থ সার্টিফিকেটও সেই তকমাটাই দিয়েছিল যে আমি আমার অ্যাসাইন্ড বার্থ জেন্ডার অ্যাজ আ মেল, সেই হিসেবেই আমাকে জন্মসূত্র থেকে আমার বার্থ জেন্ডারটা সেভাবেই আমাকে একটা সম্মতি দিয়েছিল। কিন্তু যে সময়টা আমি ছোট ছিলাম তখন তো এই ব্যাপারগুলো সম্পর্কে একটা শিশু বা একটা বাচ্চা সে তো অতটা বুঝতে পারে না, তার তো এই লিঙ্গভেদের সমস্যা বা লিঙ্গভেদের মানে জায়গাটা তার সে নিজেকে মানে আইডেন্টিফাই নিজে সে কী, সেই জায়গাটা তার ক্ষেত্রে বোঝা ওঠাটাও সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে যখন আমি আস্তে আস্তে একদম ছোটোবেলাটায় যখন বড় হতে থাকি, তখন খুব ছোট থেকেই আমি খুব ওই মানে ছেলেদের মানে যে খেলাধুলো বা ওই রকম ফুটবল, ক্রিকেট, মানে যে সময়টা আমি বড় হয়েছি আর কি, সেই সময় ওই জায়গাটা আমি কখনো খুব একটা পছন্দ করতাম না। ভালো লাগতো সেই সময়? আমি একটুখানি ওই যেরকম রান্নাবাটি খেলা, পুতুল খেলা, এই ব্যাপারগুলো আমার কাছে। পুতুলের বিয়ে হয়েছে? হ্যাঁ, একদম পুতুলের বিয়ে দেয়া, রান্নাবাটি খেলা, এইগুলো খুব পছন্দের ছিল। এবং ওই মানে সেই স্কুল থেকে এসে সেই ব্ল্যাকবোর্ড মানে দরজায় যেগুলো স্কুল থেকে নিয়ে আসতাম আমাকে ছোটো ছোটো যে ওই চকগুলো, সেই চক দিয়ে দরজা
দরজায় লিখে লিখে টিচার খেলা, যেগুলো ভীষণ রকমভাবে আমাকে অ্যাট্রাক্ট করতো আর কি। তো তারপর ধরো বাড়িতে কেউ নেই, তো ওই মানে গামছা দিয়ে চুল বাঁধা, ড্রেসিং টেবিল থেকে মায়ের লিপস্টিকটা নিয়ে পড়া, বা পরে তার জন্য একটা বকুনি খাওয়ার একটা ব্যাপার আছে প্রচন্ড, মানে এটা তো মানে অনেকবারই খেয়েছি এবং মারও খেয়েছি বাবার কাছে এটা নিয়ে। অনেক কটূক্তি, অনেক ব্যঙ্গ, এগুলো তো শুনতে হয়েছেই সেক্ষেত্রে। তো সেই সময়টা আমি কোথাও না কোথাও নিজেকে না, মানে তখন ক্লাস 4-5, মানে বুঝতে পারতাম না যে আমি কি চাইছি বা আমার ওরিয়েন্টেশনটা কি সে জায়গা থেকে। কিন্তু আমার সবসময় ছেলেদের ভালো লাগতো, মানে কখনো মানে মেয়েরা আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ছেলেদের প্রতি অ্যাট্রাকশন বা ছেলেদের প্রতি ভালো লাগাটা আমার সেই সময় থেকে। কিন্তু সেটা কোনো ব্যাখ্যা খুঁজে পেতে না, সেটা কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেতাম না। এবং তখন এই মেয়েদের মতো করে সাজা, মেয়েদের মতো করে চোখে কাজল দেয়া, এই জিনিসগুলো, বা মেয়েদের জামা কাপড় ওরকম ফ্রক পরা বা ওরকম ধরনের শাড়ি পরা, এবং আমার কাছে আমার রোল মডেল ছিল আমার মা, যেটা দেখে আমি খুব বড় হয়েছি। তো রোল মডেল হিসেবে মানে ওই মাকে দেখতাম, মা কীভাবে চুল বাঁধছে, মা কীভাবে লিপস্টিক পরছে, কীভাবে চোখে কাজল লাগাচ্ছে, কীভাবে দুটো ভুরুর মাঝখানে ছোট্ট একটা টিপ পড়ছে, এই জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। আমার একটা কথা সবসময় মনে হয় যে পৃথিবীর সব মায়েরাই বোধহয় ভীষণ সুন্দর। মানে নিউ ইয়র্কে যে মা বসে আছেন, তার সাথে নিউ আলিপুরে যে ভদ্রমহিলা, তিনিও একজন মা, তার মধ্যে বোধহয় খুব একটা কোনো তফাৎ নেই, তিনিও মা। নিউ আলিপুরে যিনি বসে আছেন তিনিও মা। তো মায়ের মা মাত্রেই সুন্দর, মা মাত্রেই একটা স্বপ্ন রচনা। কিন্তু এখানে তুমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে, যে তুমি একটা ব্যাপার বুঝতে পারছো না, কিন্তু তুমি স্রোতের বিপরীত মুখে হাঁটছো সেই সময়, কিন্তু সেটা তোমার বোঝার সময় নেই, মানে সেটা তোমার বোঝার বয়স হয়নি। মানে স্রোতের বিপরীতে হাঁটাটা, মানে সেই সময়টাই সেই জায়গাটা আমার ছিল না, মানে আমি বুঝতে পারিনি। অত ছোট বয়সে আমি তখন ভাবিনি যে আমি কে, মানে আমি নিজেকে নিজে আইডেন্টিফাই করতে গেলে সমস্যা হতো। নিজেকে নিজে খুঁজছিলে? নিজেকে খোঁজা। আমরা তো প্রতিদিন খুঁজছি, আমরা প্রতিদিন নিজেকে খোঁজার চেষ্টা করছি, পাচ্ছি না। তুমি পেরেছো, সেই জন্য তোমাকে কর্নিশ। তো এইখানে যেটা একটা জায়গা এলো যেখানে তোমার কিন্তু একটা সমস্যা শুরু হতে শুরু করলো, তুমি একটা সমস্যার সম্মুখীন হতে শুরু করলে। এই সময়টার কথা বলো, এই যে স্রোতের বিপরীতে হাঁটার জন্য। দেখো, আমাদের সবার ক্ষেত্রেই মানে সমস্যাটা তৈরি হয় হচ্ছে একদম যে সময়টা আমাদের বয়ঃসন্ধিকাল, অর্থাৎ এই 13-14 বছর বয়স। সেই সময়টায় আমি প্রথম বুঝতে পারি যে আমি আমার যে অ্যাসাইন্ড বার্থ জেন্ডার, অর্থাৎ যেটা নিয়ে আমি জন্মেছি, এবং আমি যে জেন্ডারটাতে বিলং করতে পছন্দ করি, অর্থাৎ আমার সাইকোলজিক্যাল জেন্ডার, যেটা আমি যে জেন্ডারটাকে আমি নিজেকে গ্রহণ করছি বা ভাবছি, সেই দুটো আলাদা। অর্থাৎ আমার ভাবনা চিন্তা, আমার মনন, আমার সাজগোজ, আমার সব কিছুর মধ্যেই কোথাও একটা নারীত্ব এমনভাবে বসে আছে যেখানে আমি নিজেকে একটা নারী হিসেবেই ভাবনা চিন্তাটা করছি। আমার আনকনসাস বলো বা সাবকনসাস বলো বা কনসাস, সব ক্ষেত্রেই আমার ওই নারীত্বটাকে আমি প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, আমাকে এখানে একটা কথা মেঘ বলো, যেটা আমার মনে আসছে, বাড়ির লোকেদের প্রতিক্রিয়া কী ছিল, রিয়াকশন কী ছিল এইরকম একটা সময় বাড়িতে যারা তোমার সঙ্গে? দেখো, 14-15 বছর বয়সে, যে সময়টা অ্যাডোলেসেন্স পিরিয়ড, যে সময় বয়ঃসন্ধিকাল, তখন আমি প্রথম বুঝতে পারি যে আমার সত্তাটা একজন নারীত্বের। তো তখন যখন প্রথম বাড়িতে বলি মায়ের কাছে, তো মা তো এটা নিয়ে খুব বকাবকি করে, এবং বাবা বা বাড়ির অন্যান্য লোকেরা, অন্যান্য আত্মীয় স্বজনরাও খুব আমাকে অনেক সময় অনেক জায়গাতেই খুব মকড করেছে, আমাকে অনেকভাবেই মকড হতে হচ্ছে। এবং সবচেয়ে বেশি পরিমাণ মকড হয়েছি আমি স্কুলে। মানে স্কুলের প্রচুর ছেলেরা বা টিচার্সরা, তারাও অনেক রকমভাবে মকড করতো আমার হাঁটা চলা, আমার ওরিয়েন্টেশন, আমার জেস্টার পশ্চার, এগুলো দেখে আমাকে ভীষণ রকমভাবে। আমি ছোটো থেকে খুব রবীন্দ্রনাথকে ভালোবাসি, এবং রবীন্দ্রনাথের নাচ গান, মানে গানটাও শিখেছি, কিন্তু নাচটাতেই বেশি আর কি কমফোর্টেবল ছিলাম, নাচটাকেই বেশি ভালোবাসতাম, সেজন্য নাচের দিকেই এগোই। তো ওই নাচের যে একটা ছেলে কেন নাচ করবে, এটা কিন্তু আমি যে সময়টা বড় হয়েছি তখন খুব বড় একটা ইস্যু ছিল পরিবারের ক্ষেত্রে, যে একটা ছেলে সে একটা শাস্ত্রীয় নৃত্য শিখছে, তার মানে সে মেয়েলি হয়ে যাবে। এই ভাবনাটা ভীষণ রকমভাবে সমাজের ক্ষেত্রে ছিল। কিন্তু তখন আমরা উদয় শঙ্করের কথা জানি, আবার এদিকে মাইকেল জ্যাকসনকেও দেখছি। তো মাইকেল জ্যাকসনকে কিন্তু আমরা দেখছি, উদয় শঙ্করকে দেখছি, আবার ওদিকে দক্ষিণী সিনেমার ক্ষেত্রে আমরা কমল হাসানকেও দেখছি। কিন্তু কমল হাসান হচ্ছে চিরাচরিত একটা ছেলেদের, মানে একটা ম্যাসকুলানিটির একটা খুব বড় প্রতীক, যেটা মানুষজন ভাবছে সোসাইটিতে। উদয় শঙ্কর বলো বা কেলুচরণ মহাপাত্র বলো, এরা যে গুরুজিরা আছে, এদেরকে মানুষ তখন কিভাবে দেখছে না, এরা শাস্ত্রীয় নৃত্য করে, তার মানে এদের ভাব ভঙ্গিমা সব কিছুর মধ্যেই একটা ওই নারীত্ব বা এফিমিনেট একটা জায়গা কিন্তু রয়ে গেছে। তো সেখানে একটা কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে যে একটু মেয়েলি, সে নাচ শিখবে বা নাচটাকে নিয়ে এগোবে, সেটা কিন্তু খুব একটা
অপোজিশনের জায়গা ছিল বা বাধার জায়গা সেই ছিল। লড়াইটা তোমাকে আমার লড়তে হয়েছে, সেই ভীষণ লড়াইটা ভীষণ সেই রকম। লড়াইটা লড়তে এবং হয়েছে। আমার বাবা বিশেষ করে একদমই চাননি, বাড়ির লোকেরাও চাননি যে আমি নাচটা এগোই, কিন্তু আমার জেদ, আমার মানে আমার ইচ্ছার কাছে অনেককে হার মানতে হয়েছিল। এবং আমার মা খুব ভালো নৃত্যশিল্পী ছিলেন, কিন্তু বিয়ের পর যেটা হয় মায়েরা ওটা হয়নি, এগোয়নি। মায়েরা সবাই হোম মেকার হয়ে যান আর কি। হ্যাঁ, হোম মেকার, হাউস ওয়াইফ হয়ে গেছিলেন। তো মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি নাচটা নিয়ে এগোই, তো সেজন্যই সেটার দিকে আমি তারপর এগোতে থাকি। কিন্তু ওই সময়টাতে আমাকে আমার স্কুল, কলেজ, আমার পরিবার, আমি কাউকে বোঝাতে পারিনি যে আমি কি চাইছি, অর্থাৎ আমার শরীর, আমার মন সেটা কি চাইছি, কোন জায়গা থেকে আমি কি জায়গাটায় যেতে চাইছি, বা আমি কোন লিঙ্গটাকে প্রেফারেন্স দিচ্ছি, আমি কোন জেন্ডারটাতে বিলং করছি, সেই জায়গাটা কিন্তু আমি বলতে আমার অনেক দিন সময় লেগে গেছে। এইবারে তুমি একটা জায়গায় এসে তুমি একটা ডিসিশন নিলে যে তুমি কিন্তু মেঘ সায়ন্তনী হয়ে উঠবে। তো সেই জায়গাটা তোমার উল্টো দিকে যে স্রোত আসছে সেই স্রোতটাকে তুমি লড়াই করছো ঘরে এবং বাইরে। সেই লড়াইটা নিশ্চয়ই এখন যখন when you look back, এখন কি মনে হয় সেই লড়াইটা সত্যি খুব জোরদার একটা লড়াই ছিল? হ্যাঁ, জোরদার লড়াই তো ধরো সেই সময় ভীষণভাবেই, কারণ ওই সময়টায় কোনো আইন আসেনি আমাদের রূপান্তরকামীদের জন্য বা তৃতীয় লিঙ্গের জন্য, থার্ড জেন্ডারদের জন্য কোনো আইন নেই ওই সময়ে। কোনো রকম মানে একটা মানে ওই নালসা ভার্ডিক যেটা এসছে যে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিতে হবে, এটাও ছিল না। এবং 377 সমকামিতা যেটাকে আমরা বলি, এই জায়গাটাও কিন্তু তখন মানুষজন সেভাবে জানতো না। এবং মানুষ জানতো সমকামিতা মানে দুটো ছেলে ছেলে সম্পর্ক বা দুটো মেয়ে মেয়ে সম্পর্ক মানেই সেটা অপরাধ, যেটা ব্রিটিশ আমলে একটা আইন তৈরি করে গেছিল ব্রিটিশরা, আমাদের ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় দণ্ডবিধি 377 যেটা। কিন্তু সেই সময়টায় আরও বেশি করে আমাকে লড়াই করতে হচ্ছে। এবং আমাদের সময়কার যারা, যে সময়টায় আমরা বড় হয়েছি, সেই সময়কার আমাদের মতো প্রত্যেকটা মানুষজনকেই কিন্তু অনেকটা লড়াই করে এগোতে হয়েছে। কারণ বাইরের জগতের তখন মানুষ এটা বোঝেই না, তারা দুটো জেন্ডারকে নিয়েই চলছে, মেল ফিমেল, কিন্তু তারা এই তৃতীয় লিঙ্গ শব্দটাই তাদের কাছে খুব অজানা। আমার একজন খুব প্রিয় সেলিব্রিটি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন, কান্না পাবে, দুঃখ পাবে, অপমানিত হবে, বাথরুমের দরজা বন্ধ করে কাঁদবে, কিন্তু যখন বেরিয়ে আসবে তখন যেন চোখ দিয়ে আগুন ঝরে। আমার একজন খুব প্রিয় মানুষ, একজন খুব প্রিয় সেলিব্রিটির কথা এটা। এরকম আগুন ঝরেছে ভেতরে? কেঁদেছো? এরকম অনেকবার হয়েছে, বাড়িতে এসে স্নান করার সময় কেঁদেছি, বা মাকে বলেছি। মাও সেখানে আমার সাথে সাথে আমার মায়ের লড়াইটাও বিশাল ছিল, মায়ের লড়াই, এবং মাও লড়াই করেছে আমার সাথে। মায়ের কথা একটু শুনি। মায়ের অবদান তোমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের মায়ের অবদান বিরাট। তোমার জীবনে তোমার মায়ের একটা বিরাট বড় ভূমিকা আছে, একটু মায়ের কথা শুনি। মায়ের ভূমিকা মানে আমার পুরো আমাকে গঠন, মেঘ সায়ন্তন থেকে মেঘ সায়ন্তনী হয়ে ওঠার পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার মায়ের। সেখানে আমার মানে বাবার ভূমিকা আছে অবশ্যই, বাবা ছাতার মতো একজন বাড়িতে উনি রক্ষা করেছেন, কিন্তু মায়ের ক্রেডিট হচ্ছে মা পুরোটা সাপোর্ট করেছে, মানে বনস্পতির ছায়া দিয়েছেন। একদম বনস্পতির ছায়া, একটা বটগাছ যেরকম ছায়া দেয় তার শিকড়কে বা তার তলায় যারা আশ্রয় নেয়, আমার মা আমার কাছে সেই বটবৃক্ষের থেকে অনেক কিছু বেশি। মানে যেখানে আমার পরিবার, আমার আত্মীয় স্বজনরা একটা সময় মানতে চায়নি আমাকে মেয়েলি বা অনেক রকম যেগুলো আমরা সোকল্ড অ্যাডজেক্টিভসগুলো ইউজ করি সমাজের ক্ষেত্রে, সেরকম প্রচুর বাধা, প্রচুর লড়াই আমাদের ক্ষেত্রে এসেছে। কিন্তু আমি মানে আজকে আমার খুব ভালো লাগছে যে এখানে এই যে অনুষ্ঠানটার নামই খেপিয়ে বেড়াই, এবং এই খ্যাপামোটা যদি আমার কাছে না থাকতো যে আমি কি এবং আমি কি হতে চাই, আমি সেখানে ছুটবো। রবীন্দ্রনাথ তাসের দেশে বলেছেন ইচ্ছের জয়ের কথা। তো সেই ইচ্ছের জয়টাকে আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি, সেটা আমার মায়ের জন্য। কারণ মাই আমাকে প্রথম আমার জন্যে মানে চুড়িদার কিনে আনেন, সেই তো দিচ্ছে, সেই তো দিচ্ছে। প্রথমেই আমার জন্য কাজল পেন্সিল কিনে আনেন। প্রথম আমাকে মা বলে যে তুই আমার এই শাড়িটা পরে তুই স্কুলের মানে আমার তখন আমি কলেজের এই ফেস্টে যা, কলেজের এই অনুষ্ঠানে যা। তো আচ্ছা, এই যে তুমি ফেস্টে যেতে কীরকম, মানে নিশ্চয়ই তোমার চিন্তাধারার সঙ্গে যারা সঙ্গে সেই স্রোতে হাঁটছে সেরকম মানুষও পেয়েছো, যারা তোমার বিরোধিতা করছে তাদেরও তুমি পাচ্ছ। তো মানে এই লড়াইটা কী ছিল তখন, এই কনফ্লিক্টটা কীরকম ছিল সেটা একটু বলো আমাকে। দেখো, স্কুলের গণ্ডি পেরিয়ে যখন আমি হাজরা ল কলেজের স্টুডেন্ট, আমি ল পাস পড়েছি হাজরা থেকেই। তো হাজরাতে যখন আমি পড়তে যাই, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির মেন আইন ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, তো সেখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আমি পাই। তো ওরা খুব সাপোর্টিভ ছিল। আমার কলেজ লাইফটা, আমার স্কুল লাইফে আমি যতটাই মকড হয়েছি এবং অনেক ক্ষেত্রে অ্যাবিউসমেন্টের শিকারও আমি হয়েছি অনেক জায়গায়, কিন্তু কলেজ লাইফে আমার সেই কষ্টটা অনেক বেশি চলে গেছে। কারণ কলেজ লাইফে আমার বন্ধু বান্ধব, টিচাররা তারা খুব সাপোর্টিভ ছিল। মানে এই ক্ষতর উপরে
একটা বন্ধুত্বের অ্যান্টিসেপটিক কাজ করেছে, সেটা কিন্তু কলেজে এসে, একদম কলেজে এসে। এবং কলেজ জীবনে আমি নিজেকেই যে বের করে আনা, মানে সায়ন্তন থেকে মেঘ সায়ন্তনীতে যে উত্তরণটা, এটা কিন্তু কলেজের ক্ষেত্রে আমার অনেক বেশি মানে জায়গাটা সচল হয়ে গেছে, অনেক বেশি সহজ হয়ে গেছে আমার ক্ষেত্রে। কারণ তারা বুঝে, মানে আমি যখন পড়তে এসেছি কলেজে, বা তারা আমার কাছে অনেক কিছু বুঝিয়েছে, আমাকে অনেক বিদেশের, অনেক বাইরের দেশে যেখানে সেক্স এডুকেশন বা এই থার্ড জেন্ডারদের তখন অলরেডি হিউম্যান রাইটসের ওপর অনেক আন্দোলন চলছে বিদেশের ক্ষেত্রে, যেখানে অলরেডি সেটা পাস হয়ে গেছে বা আইন পাস হয়ে গেছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে হয়নি। তারা সেই ভিডিওগুলো সেগুলো আমাকে অনেকভাবে দেখিয়েছে, যেগুলো আমাকে অনেক বেশি এনকারেজ করেছে, ইন্সপায়ার করেছে। এবং আর একটা খুব বড় ভয়েস যাকে নিয়ে আমি সারাক্ষণই ভাবি যে আমার কাছে একটা খুব বড় বলতে পারা যায়, মানে আমার একটা বড় মানে আইডল যাকে ভাবি, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। তো আমাদের যে সময়টায় আমরা কলেজে পড়ি, তখন ঋতুদার এত এই যে জেন্ডার, তুমি ঋতুদার ছবি দেখছো, তখন তুমি ঋতুদার ছবি দেখা শুরু হয়ে গেছে, এবং এত রকম এই যে মেয়েদের মনস্তাত্ত্বিক বা মেয়েদের অন্তর্মহল থেকে একদম মেয়েদের জীবনযাত্রা নিয়ে যেভাবে উনি এগোচ্ছেন, সেটা কোথাও না কোথাও মেয়েটার জায়গায় যদি আমি নিজেকে বসাই, তাহলে কানেক্ট করতে পারছিলাম। এবং আমার মনে হতো আমি খুব 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 একটা মানুষ, যে মানুষটাকে, যাকে নিয়ে মানুষ এত খিল্লি করছে, যাকে নিয়ে মানুষ এত সমাজ এত রকমভাবে কথা বলছে। কারণ তখন একটা মেয়েলি পুরুষকে দেখলেই লোকে বলতো ওই দেখ ঋতুপর্ণ ঘোষ যাচ্ছে। আচ্ছা, তুমি একজন এমন মানুষের কথা বললে মানে যাকে ছাড়া আমি মনে করি আমার সাংস্কৃতিক যে মনন সেটা কিন্তু অসম্পূর্ণ। ঋতুদার 3টে প্রিয় ছবির নাম বলো, আমাদের আড্ডা আজকে এইভাবেই হবে। আমার ঋতুদার প্রিয় 3টে ছবি, একটা হচ্ছে 19শে এপ্রিল, একটা হচ্ছে দোসর, আর একটা হচ্ছে চিত্রাঙ্গদা। আমি কয়েকদিন আগেই চিত্রাঙ্গদা দেখলাম, এবং চিত্রাঙ্গদা তো আমাদের জীবনেরই গল্প, একদম পুরোটাই রিলেট করতে পারা যায়। কি অনবদ্য অভিনয় করেছেন। 19শে এপ্রিলটা আমার ভালো লাগে, তখন আমি ভীষণ ছোট, 19শে এপ্রিলের মর্ম আমি বুঝিনি যখন প্রথম রিলিজ করে, কিন্তু পরবর্তীকালে 19শে এপ্রিল রিলিজ করেছিল কিন্তু একটা এপ্রিল মাসে, জানো কি? এটা তো তখন আমি ভীষণই ছোট, তখন স্কুলে। তার মানে এটার মানে হচ্ছে আমি মেঘের থেকে আমার বয়স অনেকটা বড়, কারণ তখন আমি অনেকটা বড় হয়ে গেছি। কিন্তু এইটুকু শেয়ার করতে পারলাম যে 19শে এপ্রিল রিলিজ করেছিল কিন্তু একটি এপ্রিল মাসে। হ্যাঁ বলো। আচ্ছা, অ্যাকচুয়ালি পরে আমি শুনেছি যে 19শে এপ্রিলটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের যিনি বৌদি আর কি, আমাদের বৌঠান, বড় বৌঠান যিনি আর কি, কাদম্বরী দেবী, তার জন্মদিন 19শে এপ্রিল আর কি। তো সেটা পরে শুনেছি আর কি আমারই একজন মানে বন্ধুর কাছ থেকে। তো সেই 19শে এপ্রিলটা পরে যখন আমি উঠে মানে কলেজ একটু বড় হয়ে তখন মুভিটা দেখি, তখন আমার মনে হচ্ছে খুব সুন্দর একটা মা আর মেয়ের যে মানে একটা সিচুয়েশনে অভিমান টানাপোড়েন দুজনে, এবং গল্পটার মধ্যে না, মুভিটার মধ্যে কোথাও একটা ইনকমপ্লিটনেস আছে একদম শেষে গিয়ে যখন দেখা যায়, সেই অসমাপ্তটা আমায় খুব টেনেছিল, ভালো লেগেছিল। এবং তখন এই অল্প বয়সের একটা খেয়াল যে না সত্যি এরকম ধরনের একটা ছবি, যে বাংলা সিনেমার যেখানে এত বাণিজ্যিক ছবি হচ্ছে এবং বাংলা ছবি, সেখান থেকে দোসর সিনেমাটা আমার খুব পছন্দের, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। আমি ভীষণ নস্টালজিক ছোটবেলা থেকে। স্বপ্ন তো বোধহয় আমরা সাদা কালোতেই দেখি, স্বপ্ন কি আমরা রঙিন দেখি আমি জানি না, আমার তো মনে হয় স্বপ্ন আমরা সাদা কালোতেই দেখি। সুরজিৎ দা হাসছেন, স্বপ্ন আমরা রংটা পেতে প্রথমে সাদা কালো থাকে, সাদা কালোই থাকে, সাদা কালোতেই স্বপ্নটা জন্মায় আর কি। তো তারপর ওই চিত্রাঙ্গদা যখন এলো, তার আগে আমাদের কৌশিক গাঙ্গুলি, আমাদের ফিল্ম ডিরেক্টর কৌশিক দার যে ছবিটা হয়েছিল আরেকটি প্রেমের গল্প, তো সেখানে চপলদা অভিনয় ছিল। চপলদা পরবর্তীকালে চপলদার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, আমার অনুষ্ঠানেও আমি চপলদাকে নিয়ে এসেছি আমার নাচের অনুষ্ঠানে। আমাকে একটা কথা বলো, সায়ন্তন প্রতিদিন বাড়িতে ফিরছে অপমানিত হয়ে, সায়ন্তন কিন্তু মেঘ সায়ন্তনী হতে চাইছে, এই যে লড়াই যেটাকে আমরা বলি টুমরো ইজ অ্যানাদার ডে, কি বলতো বাড়িতে ফিরে এসে? কারণ অনেকে এই আমাদের এই অনুষ্ঠানটা অনেকে দেখছে যারা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হবে, যারা তোমাকে দেখে অনুপ্রাণিত হবে, কি বলতো পরের দিনটা শুরু করার আগে, কিভাবে অক্সিজেন যোগাতো নিজের মধ্যে? দেখো, আমি সব সময় বলি যে আমাদের সমাজটা কিন্তু কোথাও না কোথাও খুব পুরুষতান্ত্রিক, এবং মানে আমি কোনো পুরুষ বা নারী বা এরকম কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি একটা নিউট্রালি জায়গা থেকে বলছি, যে সময়টাতে আমরা বেরিয়ে উঠেছি, যে সময়টায় আমরা বড় হয়েছি, তখন এই বাড়ির পুরুষ মানুষরাই কর্তা, এবং তারা মানে সব কিছু যেটা বলবে সেটা বাড়ির মহিলাদের মানতে হবে, এরম একটা ব্যাপার ছিল। এবং আমি যেহেতু খুব মধ্যবিত্ত মানে পরিবার থেকে উঠে এসেছি, সেহেতু তখন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী এবং আমার মা একজন হাউসওয়াইফ। সেক্ষেত্রে পরে মা একটি বিজনেসের সঙ্গে জড়িত হয়, কিন্তু পরে সেটাতে মা অনেকটা জায়গায় এগিয়ে যায়, সে মাও আমার কাছে একটা বড় ইন্সপিরেশন। কিন্তু আমি সেই সময়টা যখন বাড়ি আসতাম, তখন ওই মেয়েদের মতো করে হাঁটা চলা এগুলো নিয়ে তো আমাকে শুনতে হতোই, কিন্তু আমার পাড়ার লোকেরা বা পাড়ার
অনেক আমাদের যে ক্লাব তারাও কিন্তু কোনো কোনো জায়গায় আমাকে নিয়ে অনেক ব্যঙ্গ করতো। এবার একটা বিরাট বড় ঘটনা ঘটলো, দ্য ফার্স্ট ট্রান্সজেন্ডার ওমেন টু বিকাম অ্যান অ্যাডভোকেট, এবং এরপরে জীবন, এটা একটা ল্যান্ডমার্ক ঘটনা। এটার পরে জীবন কতটা পাল্টালো? জীবন তো অনেক পাল্টেছে, জীবন প্রত্যেক দিন পাল্টাচ্ছে, প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে বাঁচার রসদ খুঁজে পাই। কারণ আমি যে সময়টায় ল পড়ছিলাম আমি ভাবতাম, আমি লটা পড়তে এসেছিলাম কিন্তু শুধুমাত্র এই লড়াইটা করব বলে। আমার বাবার একটা ইচ্ছা ছিল ল পড়ার, নাহলে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি বাংলা নিয়ে পড়বো, কারণ আমার বাংলা খুব পছন্দের সাবজেক্ট এবং আমার প্রিয় সাহিত্যিক হচ্ছে আমার রবীন্দ্রনাথ সবার আগে, তারপরে যদি বলে তাহলে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় না নীললোহিত? দেখো নীললোহিত আমি খুব ভালো করে পড়িনি, কিন্তু সুনীল সেগুলো আমার ভালো লেগেছে অনেস্টলি স্পিকিং। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে আরও যদি বলতে পারো আরও ভালো লাগে সেটা হচ্ছে যিনি মারা গেছেন আমাদের মহিলা সাহিত্যিকের সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্য আমার খুব 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 পছন্দের একজন। তোমাকে একটা মজার কথা বলবো, এখনো কোনো বুক স্টোরে গেলে আমার কাছে সুচিত্রা ভট্টাচার্যের সব বই আছে, সুচিত্রাদির সব বই আমার কাছে, যদি এখনো আমি অভ্যেসবশত বুক র্যাকটা খুঁজি, এমন কোনো বই নেই যেটা, হ্যাঁ, কিন্তু আমি জানি থাকবে না। আমি প্রথম পড়েছিলাম আমি রায়কিশোরী, ওটাই তো প্রথম, মানে আমার একদম। তারপর তো আলো অনেক কিছু, মানে মন্দমে যে গল্পগুলো উনি লিখেছেন সেগুলো, এবং ঋতুদা ছবিও করেছেন ওনার, মানে গল্পের ওপরে ছবিও হয়েছে। তো সুচিত্রা ভট্টাচার্য আমার খুব, বাণী বসু আরেকজন আমার পছন্দের, বাণী বসুর গান্ধর্বী আমি বারবার পড়েছি, ভীষণ পছন্দের একটি আমার গল্প। তো এইগুলো তারপরে এখন আর সেভাবে আমার মানে অতটাই হয় না, সময় হয় না। কর্মক্ষেত্রে কেমন কাটছে জীবন? আমি কর্মক্ষেত্রে আগে শুধু একটা জিনিস বলে নিই, এই যে আইনটা যে পড়লাম, আমি আইনটা পড়ে যখন আমি পাশ করে বেরোলাম তখন আমার মনে হলো যে আইনটা, এবং সেই সময়টায় আমাকে 2-3 জন মানুষ খুব সাপোর্ট করেছিল। একটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, যাকে আমি সামনাসামনি একবারই তার সাথে আমার দেখা হয়েছিল। তুমি ঋতুদাকে মিট করেছো? হ্যাঁ, একবারই আমার একটা অনুষ্ঠানে, এবং আমি প্রণাম করতে গেছিলাম, আমার গায়ে মাথায় হাত দিয়ে বলেছিল প্রণাম করিস না, পরে একদিন কথা হবে, এইটুকু বলেছিল একটা অনুষ্ঠান। তখন আমার বয়স হচ্ছে 23-24 এরকম। আর ঋতুদা তখন ওই সিনেমাগুলোতে আসছে আস্তে আস্তে, মেমোরিজ ইন মার্চ, চিত্রাঙ্গদা রিলিজ করেনি তখন, রিলিজ করবে এরকম আর কি। তো চিত্রাঙ্গদা রিলিজ করার পরেই তো উনি মারা গেলেন, চলে গেলেন। তারপর আরেকজন হচ্ছে মানবী বন্দ্যোপাধ্যায়। তো মানবীদিও সেই সময় আমাকে ভীষণ সাপোর্ট করে। মানবীদিকে দেখে আমি আরেকজন আইডল ভাবতাম, কারণ এত রুচিশীলতা, এত বেশি ওনার শিক্ষাগত যোগ্যতা। আমার মনে হতো এই রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষ কেন ভাববে যে তারা সিগনালে দাঁড়ায়, তুমি দেখো কেন ভাববে তারা তালি মেরে, তালি বাজিয়ে, আমি খুব অনেস্টলি বলছি কথাটা, মানে কোড ইন করছে, তালি মারা মানেই সে তৃতীয় লিঙ্গের মানুষের, মানেই সে তালি মেরে রাস্তার সিগনালে দাঁড়িয়ে পয়সা চাইছে। এই ভিজুয়ালাইজেশনটা আমাদের সমাজ থেকে কিন্তু মোছার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। সেইটা আমার মানবী বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, যার শিক্ষাগত যোগ্যতা, সে কি কাজ করেছে না করেছে আমি সেই কোনো রকম কোনো মানে কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কিন্তু ওনার মতো একজন শিক্ষিত মানুষ, একজন রূপান্তরকামী, এবং যে নিজেকে চেঞ্জ করে শিক্ষাগত জায়গাটা ধরে একটা প্রথম অধ্যক্ষা হয়েছেন প্রিন্সিপাল কলেজে, সেই জায়গা থেকে আমি ওনাকে খুব ফলো করতাম আমার। তো সেখান থেকে আমি ল পাশ করি, তারপর আস্তে আস্তে নাম বেরোয়, মিডিয়া আমাকে নিয়ে কাজ করে, মিডিয়া আমাকে নিয়ে এগিয়ে যায়, এবং আশেপাশের মানুষদের তোমার প্রতি যে আগে মনোবৃত্তি ছিল সেটা কি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল? একদম, এই হঠাৎ করে চেঞ্জটার সূত্রেই মনে হলো, আমি লটা পড়তে পড়তে না, যখন আমি আলিপুর কোর্টে গেলাম প্র্যাকটিস করতে, তখন আমায় খুব মগড হতে হয়েছিল। মানে ওই কলেজের পরে আবার যখন আমি চেঞ্জের জায়গাটা এগোচ্ছি, তখন আমার চোখে কাজল, আমার চুল আস্তে আস্তে বড় করছি, আমি একটা মানে ছেলের অবয়ব ছেড়ে আমি এখন মেয়ের অবয়বে আসছি, তখন দেখলাম যে জায়গাটা একটা আইনের জায়গা, সেখানে মানুষজন কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না কোথাও। যেখানে কালো কোট পরে আমার খুব প্রাউড ফিল করার কথা, সেখানে আমার কোথাও কষ্ট হচ্ছে, আমার কোথাও ভেতরে ভেতরে আমি খুব ইনসিকিউরিটিতে ভুগছি সেখানে, যে এরা আমাকে মানতে পারছে না। প্রচুর মানুষজন, প্রচুর কৌতূহলী চোখ আমাকে দেখতো, আমাকে নিয়ে প্রচুর মানে গসিপ হতো, মানে আলিপুর কোর্ট বলো বা অন্যান্য কোর্টে প্রচুর সিনিয়র লয়াররা, অ্যাডভোকেটরা, সেরকম আমার মনে হয়েছে বা সেরকম জায়গাটা তৈরি হয়েছিল। কিন্তু তারপর আমি কয়েক বছর কোর্টটা অফ করে দিই,
দিয়ে আমি ল পড়াই, টুকটাক বাড়িতে টিউশনি শুরু করি এবং নাচের স্কুলটাকে আমি সারা কেমন পেয়েছো? আমি তোমার নাচের স্কুলের প্রসঙ্গের পরে আসছি, কিন্তু এই যে তুমি বাড়িতে পড়ানো শুরু করলে, খুব ভালো। আমার কিছু লয়ের স্টুডেন্ট ছিল, তাদের আমি পড়াতাম বাড়িতে, এবং সেটা থেকেই পরবর্তীকালে আমি মাস্টার্স কমপ্লিট করি লতে, এবং ইচ্ছা আছে ভবিষ্যতে আমি কলেজে পড়াবো, এবং এখনও কিছু কিছু কলেজে আমি জেন্ডার স্টাডিজ নিয়ে পড়াতে যাই। সুরেন্দ্রনাথে গেছি আমি, জয়প্রকাশ ইনস্টিটিউটের মাধ্যমে জেন্ডার স্টাডিজ। কিন্তু মেঘ, একটা কথা বলো, সময় তো এখন পাল্টাচ্ছে, এখন তো মানুষ আগের থেকে সময় কি আরো ইমপ্রুভ করেছে, কি মনে হয় তোমার, কিভাবে দেখছো? দেখো, এখনকার জেনারেশনকে লিঙ্গ বৈষম্যটা বোঝাতে লাগে না, তারা অনেক সচেতন এবং তারা এখন হাতের মুঠোয় জগৎ বিশ্বটাকে পাচ্ছে। আমাদের সময় এত গুগল সবে সবে তখন আসছে বা দেখছি আমরা এত কিছু জানতাম না। এখনকার ছেলে মেয়ে যারা ধরো ক্লাস 5-6-এ পড়ে, আমার কাজিনসরা আমি দেখেছেন, তারা খুব সাপোর্টিভ, তারা খুব এগিয়ে নিয়ে যেতে চায়। এই তাদের কাছে ওই তুমি ছেলে কি তুমি মানে তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ, আমি দেখি শুধুই মানুষ। এখনকার জেনারেশনের কাছে আমি খুব কুর্নিশ জানাই যে তারা কিন্তু খুব সাপোর্ট করছে এই ব্যাপারটাতে। আমি যখন প্রথম রূপান্তরকামী আইনজীবী হিসেবে বাংলায় বেরোলাম, তখন আমার পাড়া, সবচেয়ে বড় ইনসিডেন্ট হচ্ছে যে পাড়া থেকে আমাকে মগড হতে হয়েছিল, ব্যঙ্গ শুনতে হয়েছিল। সেই পাড়ার ক্লাবের দুর্গাপুজোতেই আমি 2019-এ ফেস হই। এটাকে কি বলে জানেন তো? এটাকে বলে পোয়েটিক জাস্টিস। এই পোয়েটিক জাস্টিস নিয়ে কিন্তু আমরা প্রতিদিন লড়াইটা করি, যে সিনেমার শেষে দুষ্টের দমন হবে, নায়ক কিন্তু মানে আমাদেরই একটা মনের রিফ্লেকশন, আমরা যেটা করতে পারছি না সেটা কিন্তু আমাদের যে প্রধান চরিত্র, সেই চরিত্রটি করে দেখাবে। হাতটা একটু ধরি, অনেকের হয়ে হাতটা ধরলি। আমাদের না একটা আড্ডাতে, মেঘ, আমাদের একটা আড্ডা যথেষ্ট নয়, কিন্তু আমি চট করে আমি একটা তোমার খুব প্রিয় একটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে রুদ্রপলাশ। আমি যখন রুদ্রপলাশের নামটা শুনলাম, তোমার নৃত্য যে ইনস্টিটিউশন যেটা, আমি তো মানে ওভারওয়েলমড হয়ে গেছি নামটা শুনে। একটু রুদ্রপলাশ সম্বন্ধে বলো। রুদ্রপলাশ আমার ব্রেন চাইল্ড, অ্যাকচুয়ালি আমার নিজের সন্তান বলতে পারো। রুদ্রপলাশ আমি তৈরি করি 2013, যে বছর ঋতুপর্ণ ঘোষ মারা যান। মে মাসে কি চলে গেছে? মে মাসে। এবং আমার রুদ্রপলাশ শুরু হয় হচ্ছে জুলাই মাস থেকে, মানে এই জুলাই থেকে আর কি। তো রুদ্রপলাশের পেছনে একটা ভূমিকা ছিল যে আমি মনে করেছিলাম যে মানুষটা চলে গেলেন, যে মানুষটা আমাদের মতো মানুষদের জন্য একটা বড় বার্তা ছিল সমাজের ক্ষেত্রে, তার আইডিওলজি বা তার ভাবনাটাকে আমি কোথাও ধরে এগোবো। তাই তাকে নিয়েই আমি প্রথম অনুষ্ঠান করি আমার ঋতু উৎসব, যেটা কলকাতায় এখনও খুব প্রচলিত। ইউটিউবের সূত্রে বা মানে সোশ্যাল মিডিয়ায় সার্চ করলেই অনেকে দেখতে পাবে। তো ঋতু উৎসবটা আমি ঋতুপর্ণ ঘোষকে ডেডিকেট করেই প্রত্যেক বছর করি, ওনাকে ট্রিবিউট দিই আমি। এবং সেই 2013 থেকেই আমার প্রথম শুরু, এবং আমার নাচের দল রুদ্রপলাশ। এই রুদ্রপলাশের নামটাও একটা মানে অর্থ আছে। আমি চাই তুমি এটা সবার সাথে শেয়ার করো। রুদ্র হচ্ছে অ্যাকচুয়ালি মানে নটরাজ, আমাদের শিব, নাচের আদিগুরু, আর পলাশ হচ্ছে সরস্বতী। তো এই সরস্বতী মানে কোমলতা, সফটনেস। তো এই বোল্ড আর সফট কোথাও না কোথাও আমরা যারা রূপান্তরকামীরা, তাদের মধ্যেও তো এই দুটো সত্তাই বর্তমান, অর্ধনারীশ্বর। তো এই কনসেপ্টটাকে নিয়ে আমি প্রথম আমার দলের নাম দিই রুদ্রপলাশ। এবং আমি মনে করি যে এই রূপান্তরকামী মানুষ, যাদের মধ্যে এত ট্যালেন্ট আছে, যারা এত ভালো ডান্স করে, এত ভালো আবৃত্তি করে, তাদের যে কোয়ালিটিগুলো, সেগুলোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, সেগুলো মানুষের কাছে আসুক। ঋতু উৎসব হচ্ছে সেই মাধ্যম যার মধ্যে দিয়ে ওরা প্ল্যাটফর্ম পায়। কেমন সাড়া পেয়েছো অনেক ছাত্রছাত্রী তোমার এখন? হ্যাঁ, আমার দেখো, আমার মেন স্ট্রিমের ছেলেমেয়েরাও আছে, আবার ট্রান্সজেন্ডারও আমার কাছে ডান্স শেখে। প্রায় 50-60 জন ছেলেমেয়ে তো আছেই। আমার মৌলালির দিকে একটা স্কুল, আর এক সোনারপুরের স্কুল। তো প্রচুর মানুষজন আমি সাড়া পেয়েছি। সবচেয়ে বড় কথা, গার্জিয়ানরাও কিন্তু প্রচুর সাপোর্ট করে। আশার আলোটা তুমি জ্বালাতে পেরেছি আমি দেখাতে। এবং সেখানে তাদের কাছে আমি ম্যাডাম, আমাকে তারা সেইভাবেই ভালোবাসে, সেভাবেই তারা। ম্যাডাম কি রাগী নাকি? রাগি না, প্রচন্ড প্রচন্ড ভালোবাসে আমাকে। আমার নাচের দল রুদ্রপলাশের প্রত্যেকটা ছেলে মেয়ে আমায় খুব, এবং তারাও যারা ট্রান্সজেন্ডার আছে তারাও আমাকে দেখে ইন্সপায়ার হয়ে এগিয়ে যায়। আমার আরেকটা ক্ষেত্র নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে তুমি শর্ট ফিল্মে অভিনয় করেছো, সেটা নিয়ে একটু বলো। আমি 2-3টে শর্ট ফিল্ম করেছি। একটি উত্থান বলে, যেটার জন্য আমি বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পাই 2-3বার শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। একটা গোয়ার ফেস্টিভ্যালেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি। এটা কি দেখা যায় কিভাবে? এটা ইউটিউবে উত্থান বলে শর্ট ফিল্ম, ওটা সার্চ করলেই পাওয়া যায়। ওখানে আমাদের রূপান্তরকামী মানে সমাজের যিনি একজন খুব বড় অ্যাক্টিভিস্ট, রঞ্জিতা সিনহা, উনিও আছেন, অভিনয় করেছেন। আর এছাড়া আমার কিছু ট্রান্সজেন্ডার বোনেরাও ছিল। আমি মেন একটা ভূমিকায় ছিলাম, মুখ্য ভূমিকাতে। তো সেটার জন্য অ্যাওয়ার্ড পাই 2-3টে জায়গা থেকে। তারপর আরেকটি মুভি আমি
আমি করি। প্রথম আমাদের একটি মিউজিক ডিরেক্টর খুব নামকরা, আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে দ্রোণ। দ্রোণাচার্য, যাকে আমরা বলি দ্রোণাচার্য। হ্যাঁ, দ্রোণদার হাত ধরেই আমার প্রথম শর্ট ফিল্মে আসা, যেটা পার্পেল স্টকিজ থেকে হয়েছিল। এখন সেটা, এটাও আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। সেটা হচ্ছে আমাদের বন্ধন আর পারসেপশন। এটা একটা রাখি বন্ধনের গল্প, যে একটা ছেলে এবং একটি ট্রান্সজেন্ডার, তাদের সম্পর্ক, কিন্তু তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক। সমাজ ভাবছে, সমাজের দৃষ্টিকোণ থেকে বা পারসেপশন থেকে সমাজ ভাবছে এদের মধ্যে কোনো ফিজিক্যাল কিছু আছে। তো এটা নিয়ে গল্পটা। তো দ্রোণদা আমার প্রথম অ্যাপ্রোচ করেছিল এবং সেটাই আমার প্রথম। তারপর উত্থান, তারপর লাস্ট হচ্ছে আইলাইনারটাও আমরা মিউজিক ওটা কিনে করেছিল আর কি, মিউজিক হিসেবে কিনে নিয়েছিল পরে মুভিটাকেই পুরো। তো আমরা মিউজিকটাও পুরোটাই আমার পুরো গল্পের, আমার লাইফের ওপরেই পুরো আর কি। এই যে দুটো পৃথিবীকে তুমি সঙ্গে নিয়ে চলছো, একটা হচ্ছে তোমার নাচের জগৎ এবং একটা তোমার প্রফেশন, যেখানে তুমি ভীষণভাবে অ্যাক্টিভ, এই দুটোকে ব্যালেন্স করছো কি করে? এবং তুমি প্রচণ্ড সোশ্যালি অ্যাক্টিভ, আমি তোমার সম্বন্ধে যা জানি তুমি ভীষণ সোশ্যালি অ্যাক্টিভ। তো এই ব্যস্ততা দুটো পৃথিবীকে, আমাদের প্রত্যেকের হাতে তো 24 ঘন্টার সময়, কিভাবে সময় ভাগ করে নিচ্ছ এবং কিভাবে দুটোকে ব্যালেন্স করে চলছো? দেখো, ব্যালেন্সটা আমি শিখেছি, ওটাই আবারও বললাম, আমার মায়ের থেকে। মা ঘর বাইরে দুটোই সামলাতো। মা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির গোল্ড ডিরেক্টর ছিল, পরে একটা হাউস ওয়াইফ থেকে মাকে দেখেছি সেই বিজনেসের জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে। এখন আমার আইন এবং নাচটা হচ্ছে আমার কাছে আমার প্রথম প্রেম। সেই নাচটাকে জন্য আমি আমার মানে ব্যক্তিগত সম্পর্ক সেখানে চূর্ণ হয়েছে নাচের জন্য। এরকম আমার জীবনে ঘটনা ঘটেছে। তো নাচটা তারা কি অ্যাকসেপ্ট করতে, মানে সেই ব্যক্তিগত সম্পর্কে সেই মানুষ কি অ্যাকসেপ্ট করতে পারেনি? তারা ভেবেছে যে বাইরে অনুষ্ঠান করতে যাওয়া একটা মানে নৃত্যশিল্পী, আমি তোমাকে রূপান্তরকামী হিসেবে ভালোবাসছি, রূপান্তরকামী নারী হিসেবে, কিন্তু তুমি কোনো বাইরে অনুষ্ঠান করতে পারবে না, বাইরে যেতে পারবে না, তার মানে তোমার অন্য কোনো সম্পর্ক আছে বা তুমি নিশ্চয়ই অন্য কোনো প্রফেশনে ইনসিকিউরিটি। মানে সমাজ না এখনো কোথাও না কোথাও ভাবে যে রূপান্তরকামী মানেই সে খুব অ্যাভেলেবেল, সে সেক্স ওয়ার্ক করতে পারে। কিন্তু সমাজের ক্ষেত্রে সেই জায়গাগুলো না আমরা সমাজই নিজেরা তৈরি করে দিচ্ছে, কিন্তু তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি কাউকে না কাউকে ওই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে। আমাকে একটা কথা বলো, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমাদের আড্ডায়। এমন অনেক মানুষ আছেন আমাদের চারপাশে যারা স্বপ্ন দেখছেন একটু অন্যরকমভাবে জীবনটা যাপন করার, সাহসটা পাচ্ছেন না, যে সাহসটা কিন্তু তুমি দেখিয়েছিলে বলে আজকে তুমি এই জায়গায় এসে পৌঁছেছো। তাদের উদ্দেশ্যে কি বলবে? আমি মানে মনে করছি যে তারা আজকে আমাদের এই খেপিয়ে বেড়ায় অনুষ্ঠানটি দেখছেন। তুমি কি বলতে চাইবে? যারা প্রতিদিন হয়তো বাড়িতে ফিরে কাঁদছেন, তারা একটু গুমড়ে মরছেন এবং বুঝতে পারছেন না যে আগামীকাল কি হবে, তিনি যে রাস্তাটায় হাঁটবেন সে রাস্তাটা কি হাঁটা উচিত, না সে রাস্তাতে খালি হোঁচট খেতে হবে। তুমি তাদের কি বলতে চাও? আমি একটা ছোট্ট কবিতা দিয়ে বলি। নিশ্চয়ই। স্বপন পাড়ের ডাক শুনেছি, তাই তো বসে ভাবি, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি? সেই স্বপ্নলোকের চাবিটা পাওয়ার জন্যে আগে নিজের পায়ে তলায় মাটিটাকে শক্ত করতে হবে। যারা আমার মতো মানুষদের নিয়ে কটূক্তি করছে তাদেরও বলি, এসি ঘরে থেকে, ভালো পোশাক পরে, ভালো জায়গায় চাকরি করে, রাস্তায় বেরিয়ে ভালো জায়গায় ঘরে থেকে, ভালো অফিসে থেকে আপনারা যেটা ভাবেন, একটু রাস্তায় বেরিয়ে ধুলো ময়লা মেখে দেখুন কতটা পরিশ্রম, কতটা ময়লাটা গায়ে লাগে। সেই জায়গাটা তাদেরও ওই সমানুভূতির জায়গাটাকে আনতে হবে। তাই সিম্প্যাথি নয়, সহানুভূতি নয়, সমানুভূতি দরকার ভীষণ রকমভাবে, এটা আমি মনে করি। খেপিয়ে বেড়ায় কৌশানী এবং প্রিয়ঙ্করের একটা ইনিশিয়েটিভ, অনেক লড়াই করে ওরা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছে, যেখানে আমরা কিন্তু এই আড্ডার মুহূর্তগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। আমি প্রণাম প্রতি মাসের শেষ শনিবার সকালে আপনাদের সঙ্গে থাকি এইরকমই অনবদ্য কিছু মানুষকে সঙ্গে নিয়ে, যেরকম আজকে আমাদের সঙ্গে মেঘ। সঙ্গে থাকুন আপনারা, যদি আমাদের সাথে থাকেন কৌশানী প্রিয়ঙ্কর অনেক উৎসাহ পাবে, আরও লম্বা রাস্তায় হাঁটতে সাহস পাবে এবং আমরা একটু বেশি আড্ডা দিতে পারবো। এবং একটা আমাদের এই আড্ডা, আমি প্রথমেই বললাম মেঘ, আমাদের এই একটা আড্ডা যথেষ্ট নয়, আমাদের আড্ডা কিন্তু অনেক চলতে থাকবে। আমি একটা কথা শুধু বলি যে প্রিয়ঙ্কর দা এবং কৌশানীদির সাথে আমার অনেক দিনের সম্পর্ক, এবং ওরা যে এত ভালো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে, আমার মনে হয় প্রচুর মানুষ এই খেপিয়ে বেড়ায়ের মতো একটা এরকম একটা প্ল্যাটফর্মে প্রচুর মানুষের অনেক কথা, অনেক না বলা কথা, যন্ত্রণার কথা, অ্যাচিভমেন্টের কথা এখান দিয়ে উঠে আসুক, সেটার জন্য আমি ওদেরকে কুর্নিশ জানাই। খেপিয়ে বেড়ার এটাই উদ্দেশ্য, একটু খ্যাপামো, একটু অন্যরকম খ্যাপামো। শেষ করবো তার আগে একটা র্যাপিড ফায়ার রাউন্ড এবং তারপর একটা গান।
সে গানটা কৌশানীর জন্য, প্রিয়ঙ্করের জন্য, তোমার জন্য এবং এমন অনেক আমার বন্ধু, আমার সহনাগরিক যারা হয়তো একটু অন্যরকমভাবে জীবনটাকে যাপন করার স্বপ্ন দেখছেন কিন্তু কোথাও একটু ভয়ে পিছিয়ে আসছেন। ভাববেন না, আমরা কিন্তু শুধুই মানুষকে ভালোবাসি। আপনি নারী না আপনি পুরুষ, তার থেকেও বড় কথা আপনি একজন মানুষ। চট করে একটা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাই। পাহাড় না সমুদ্র? সমুদ্র। অ্যাজ আ ডান্সার, অ্যাজ আ পারফর্মার, হেমা মালিনী, বৈজয়ন্তী পালা না শ্রীদেবী? খুব টাফ। আমি তো জানি। শ্রীদেবী। গান না কবিতা? দুটোই। প্রিয় রং? প্রিয় রং নীল। প্রিয় মানুষ? রবীন্দ্রনাথ। আজকে আমাদের খেপিয়ে বেড়ার আড্ডায় আমার ঠিক ডান দিকে যে মানুষটি বসে আছেন তিনিও আমাদের একজন পরম বন্ধু, শ্রী সুরজিৎ দাস, অনবদ্য একজন শিল্পী। এবং যেটা বললাম মেঘ, এই পথ চলা চলতে থাকুক, লোকে যা বলে বলুক, স্বপ্নের রাস্তা যেন কখনো বন্ধ না হয়। এবং যারা তোমার মতন স্বপ্ন দেখতে চায়, আমার মনে হয় তুমি চশমা পরে নেই কিন্তু যে অদৃশ্য চশমাটা আছে সেই চশমাটা যেন তারা একবার পরে নেয়, তাহলে তারা তোমার চোখ দিয়ে কিন্তু পৃথিবীটাকে দেখতে পারবে। ছোড়ো বেকার কি বাতোं में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। कुछ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई। तू कौन है, तेरा नाम है क्या? सीता भी यहाँ बदनाम हुई, फिर क्यों संसार की बातों में भीग गए तेरे नैना। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना।